না, 5ই আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। এটা তারা জামিনে বেরিয়েছে, এটা আদালতের বিষয়। তো কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়েছে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়, আমাদের কোনো বিবেচ্য বিষয় না। আমি জবাব দেওয়ার আগে যদি মাঝখানে আরেকটা বললে তো হয় না। এখন তারা যেহেতু তারা স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা মানে স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়, এবং কারো যদি অভিযোগ থাকে, থানায় মামলা থাকে, সেটা তদন্ত করে যেতে হয়। আর যেগুলোর কথা আপনারা বললেন যে একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে, এবং সে শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় অবশ্যই আসবে। কেউ যদি সে বিষয়ে মামলা দায়ের করে অথবা পুলিশ ইউডি মামলা করে, সেটা তদন্ত হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এখানে ব্যতিক্রম হিসেবে দেখার কোনো কারণ নেই। আর ইন্টারিম গভর্নমেন্টের সময় যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট নর্মালি নির্বাচন অনুষ্ঠানের জন্য করা হয়ে থাকে, তো যেহেতু দীর্ঘদিন যাবত ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যেহেতু তারা নির্বাচিত সরকার ছিলেন না, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিসগুলো তারা সেইভাবে হয়তো যাচাই বাছাই করে দেখতে পারেনি, হয়তো নিয়ন্ত্রণ সেইভাবে ছিল না, যার কারণে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়তো কিছুটা মানুষের আশা অনুরূপ হয়নি বা স্বাভাবিক ছিল না। এখন ইনশাআল্লাহ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশড হয়েছে, একটা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, ট্রান্সপারেন্ট নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জনগণের ম্যান্ডেট আছে। তা আমরা আইনানুগভাবে একেবারে যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এবং দেশবাসীর সকলের সহযোগিতায় আমরা একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো, যাতে জনমনে স্বস্তি থাকে এবং জনপ্রত্যাশা পূর্ণ হয়। তো যেহেতু আমরা উত্তরাধিকার সূত্রে এমন একটা ফ্রেজাইল অবস্থায় আমরা এই অর্গানাইজেশনগুলো পেয়েছি, এগুলোকে আবার রিঅর্গানাইজ করা, ডিসিপ্লিনে নিয়ে আসা, ইন অর্ডারে নিয়ে আসা একটু সময় সাপেক্ষ। আমার আজকে মিটিং নিয়ে একটা কোশ্চেন সুনির্দিষ্ট, যে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, 22,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে। আর সেই বিষয়ে আজকে কোনো মিটিং ছিল না। না, এটা নিয়ে তো পাসপোর্ট না, এই বিষয়টা আজকের কোনো আলোচ্য বিষয় ছিল না। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা, মাদকদ্রব্য, এই সমস্ত বিষয়ে আমাদের যে অপারেশন, এগুলো সমন্বিতভাবে পরিচালনা করা, এবং সারা দেশের মতো পরিস্থিতি কিন্তু কক্সবাজারের টেকনাফ উখিয়াতে না, ওখানে কিছু ব্যতিক্রমধর্মী বিষয় আছে। প্রায় 12-14 লক্ষ রোহিঙ্গা শরণার্থী ওখানে আছে। আমরা বলি যে মায়ানমার ন্যাশনাল যারা ডিসপ্লেসড হয়েছে আর কি, ফরেন ন্যাশনালস যারা ডিসপ্লেসড হয়েছে এসছে, মায়ানমারের নাগরিক, তাদের ক্ষেত্রে বিস্তারিত ম্যানেজমেন্ট এবং ক্যাম্পের অভ্যন্তরে শৃঙ্খলা রাখা, তারপরে ফেন্সিং এর বিষয় আছে, মাদকদ্রব্য যে পাচারের ঘটনা বা যে চোরা কারবারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি সমন্বিতভাবে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে, সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো, আইন শৃঙ্খলা বাহিনীগুলো এবং প্রশাসন সবাই সমন্বিতভাবে যাতে এটা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেই জন্য একটা সেল গঠন করা আছে। সেই সেলের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা আলোচনা করেছি, যাতে আমরা সুসমন্বিতভাবে ক্যাম্পের ভিতরে বাইরে ব্যবস্থাপনাগুলো করতে পারি। এই বিষয়গুলো আলোচনা হয়েছে, এগুলো এখানে সিদ্ধান্ত আকারে বলার মতো কিছু নেই। কুমিল্লাতে একটা ঘটনা হয়েছে, আমি গতকালকে শুনেছি, এবং এই বিষয়ে একজনকে আটক করা হয়েছিল, পরে তাকে বন্ড নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়টা ছিল সম্ভবত একটা বাস স্ট্যান্ডের বা বিভিন্ন রকমের যানবাহন, ছোট বড় যানবাহনের একটা স্ট্যান্ডের ইজারা নিয়েছিল, এবং ইজারার যে টাকা নির্ধারণ করা আছে তার চাইতে সম্ভবত বেশি আদায় করছিলেন। তো এই কমপ্লেনের ভিত্তিতে জনগণ কমপ্লেন জানালে
থানায় তাকে ডাকা হয় এবং সেখানে বন্ড নেওয়া হয়। তারপরে বাস স্ট্যান্ডে ওখানে সাইনবোর্ড দিয়ে কোন যানবাহনের জন্য কত ফিস নির্ধারিত সেটা টানিয়ে দেওয়া হয়। তারপরে জনগণের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মাননীয় মাননীয় মন্ত্রী, মন্ত্রী, এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো একটা আপনার নিয়ন্ত্রণের একটি সংস্থা প্রতিষ্ঠান। এখানে সিন্ডিকেটের একটা অভিযোগ, অনেক পুরানো একই চক্র ঢাকাতে চাকরি করছে দীর্ঘদিন ধরে। বারগুলি এখন সিকিউরিটি নাই, এখানে অভিযান নিয়ে ঝামেলা হচ্ছে, উত্তরাতে, গুলশানে, বনানীতে। এটা নিয়ে আপনি কোনো নির্দেশনা আছে কিনা যে ঢাকাতে একই গ্রুপ বারবার দীর্ঘদিন ধরে চাকরি করছে? এটা আপনার মতে হয়তো তাই। আমরা এখনো পর্যন্ত রিঅর্গানাইজেশনে আছি, আমরা রিসাফল করব এবং যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, যারা অপারেশনে আছেন, শুধুমাত্র ওই নার্কোটিক্স ডিপার্টমেন্ট করে না, অপারেশন করে না। অপারেশনটা পুলিশ করে, র্যাব করে, আমাদের অন্যান্য সংস্থা করে, ইন্টেলিজেন্স গ্রুপগুলো সাপোর্ট দেয়। এই হিসাবে আমরা দেশে মাদকের যে ছড়াছড়ি হয়ে গেছে এবং এটা একদিনে হয়নি, এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার জন্য খুব জোরালো অভিযান পরিচালনা করছি। আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের নিশ্চয়ই এটা খবর পাওয়ার কথা। প্রত্যেকদিন আমাদের এই বিষয়ে অগ্রগতি আছে। মাদক, তারপরে অস্ত্র, চাঁদাবাজি, এই সব বিষয়ে আমরা একই সাথে যৌথ অপারেশনও করছি, আবার পুলিশ নিজেরা অপারেশন করছে, র্যাব অপারেশন করছে, মাননীয় মন্ত্রী, অগ্রগতি আছে। এগুলো নিয়ে কি বিশেষ কোনো অপারেশনের প্ল্যান আছে? এগুলাই তো বিশেষ অপারেশন করছি। মে মাসের 1 তারিখ থেকে আমরা শুরু করেছি, সারা দেশেই চলছে। তো এখন মাদকের সাথে যারাই জড়িত, এটা ব্যবহারকারীকে না ধরে আগে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, যারা বড় চোরাচালান করে, সীমান্ত দিয়ে হোক, এখানে হোক, ভিতরে হোক, তাদেরকে আমরা আটক করার ব্যবস্থা করছি। এমনিতে যারা নেশা করছে তাদের তো ধরাটা ইজি, সেগুলো আছে। মাননীয় মন্ত্রী, আপনি গত কিছুদিন আগে কোস্টগার্ডের অনুষ্ঠানে বলেছিলেন যে জঙ্গি বলে কিছু নেই, বা ফ্যাসিস্ট সরকারের এটা সৃষ্ট, এটা আমরা নিউজও করেছি। পাশাপাশি আমাদের তথ্য উপদেষ্টা বলেছেন এটা বিপরীতে গেছেন আর কি। তো এই ব্যাপারে আপনার বক্তব্য মাননীয় তথ্য উপদেষ্টার বক্তব্যের সাথে একটা অমিল পাওয়া যাচ্ছে। তো আমি মনে করি যে আচ্ছা, আমি কে? আমি স্বরাষ্ট্র বলছি। তা আমি যেটা বক্তব্য দিয়েছি ওইটাই তো আপনারা ছাপিয়েছেন। জি জি জি। তো এখানে আর বাকিটা বলা একই যাবে, কথা বলেছেন আবার। সেটা উনি কিভাবে বলেছেন জানি না, হয়তো আপনাদের লেখার মধ্যেও মিস ইন্টারপ্রিট হয়ে যেতে পারে। কিন্তু যেটা ডিসিপ্লিন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেছে সেটাই তো শুনতে হবে। আপনার দুটো প্রশ্ন একটু কাইন্ডলি। একটা হলো যে এখনকার আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনি মানে কি বলবেন, নাম্বার 1। নাম্বার 2, রোহিঙ্গাদের এতক্ষণ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বক্তব্য দিলাম, আইন শৃঙ্খলা নিয়ে বক্তব্য দিলাম। আপনি কি এখনকার এটা নিয়ে বা কতটা সন্তুষ্ট? মানুষ তো একটু আতঙ্কে আছে যে চিন্তাই করছে, চিন্তাই করে আমার চিন করে ফেলছে। এটা হলো রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এই সরকার, আপনার সরকারের কি আসলে কোথায় রোহিঙ্গা ফিরিয়ে দেয় আর কোথায় আইন শৃঙ্খলা, মিটিংটা ছিল, মিটিংটাতে ছিল এটা। ওটা তো বলে ফেলেছি যে আজকে ওই সিদ্ধান্তগুলো এখানে বলার মতো পর্যায়ে আমরা এখন রেজলিউশন করি নাই। কিছুটা যদি বলতেন যে পাসপোর্ট ওই বিষয়ে মিটিং ছিল না, তবুও একটু আমরা ক্যাম্প ম্যানেজমেন্টের বিষয়ে কথা বলেছি। একটু তথ্য। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে বাইরে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ম্যানেজমেন্টের বিষয়, আর ওখানে যৌথ অপারেশনের বিষয়, যে জয়েন্ট ফোর্স কিভাবে অপারেশন করবে, রোহিঙ্গা কেন্দ্রের অভ্যন্তরে তার ডিসিপ্লিন কি হবে, লিডারশিপ কি হবে, এই সমস্ত বিষয়ে কথা হয়েছে। এটা এখানে এর বিস্তারিত কিছু বলার নেই। সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের যে পাসপোর্ট দেওয়া হচ্ছে, ওই বিষয়ে যখন মিটিং হবে তখন বলবো, ওই বিষয়ে মিটিং হয়নি। মানুষের পোশাক পরিবর্তনের প্রক্রিয়াটা কত দূরে এগুলো, এটা একটু যদি বলেন কি অবস্থায় আছে? ধন্যবাদ, ধন্যবাদ এই বিষয়ে কোশ্চেন করার জন্য। গতকালকে একজন সাংবাদিক, আমি এটা বলে দিই, এটা একটু পরে বলি। আমরা লক্ষ্য করেছি সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে, এটা নিয়ে কেউ সন্তুষ্ট না, এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় নাই, মানানসই না শুদ্ধ বাংলায়। তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কিভাবে হয়। তা আমরা একটা
ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি। আমরা আগের যে উপর মানে শার্ট, যেটা কি বলবো, উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য, সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে, কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনো আমরা অফিসিয়ালি ঘোষণা করিনি, তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি, আজকে ঘোষণা দিলাম। এগুলো তো সবই পুরাতন অভিযোগ, আজকে নতুন তো না। এখন একজন বিরোধী দলের চিফ হুইপ তার মতামত উনি দিতেই পারেন, আমরা তো আমাদের বক্তব্য দিয়েছি। ইতিহাসের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন ছিল এই অধিবেশন। দীর্ঘ 17 বছরের পরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই পার্লামেন্টের প্রথম অধিবেশন ছিল সবচেয়ে লাইভলি, ভাইব্রেন্ট, এবং এই পার্লামেন্টের কন্ট্রিবিউশন ছিল ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি আইন প্রণয়ন হয়েছে এই পার্লামেন্টে। সবচেয়ে বেশি বিতর্ক না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিতর্ক হয়েছে এই পার্লামেন্টে। এখানে পজিশন ছিল, অপোজিশন ছিল, সবার বক্তব্য ছিল, কিন্তু ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো সুতরাং সবকিছু মিলিয়ে আমরা কোনো সময় বিরোধী দল এবং সরকারি দল মিলে একসাথে কমিটি করেছি, সেটা জাতি দেখেছে, এবং জাতীয় ইস্যুগুলোতে আমরা একসাথে কথা বলেছি, ঐক্যবদ্ধ হয়েছি, এবং বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতেই পারে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে, সেই মতবিরোধগুলো তারা প্রকাশ করেছে, আমরা আমাদের মত দিয়েছি। এই ডিবেটটা তো হবেই, এই দ্বিমত এবং ভিন্নমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র। তো সুতরাং তার বক্তব্য তিনি দিয়েছেন, আমার বক্তব্য আমি দিলাম। খোদা হাফেজ।